তোমার সোনামা কি করবে আমি জানি না, নিশ্চয়ই কিছু করবে, তবে তা নিয়ে আমি চিন্তিত নই। আমার একমাত্র লক্ষ্য যে করে হোক যত দ্রুত সম্ভব দলিল বদলাতে হবে এবং সম্পত্তি নিয়ে আমায় সিদ্ধান্ত নিতে হবে। এরকম হটকারি করে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিও না তুমি। আমি কিছু তাড়াতাড়ি করছি না। তুমি কেন বুঝতে পারছো না? আমি যা করছি ইচ্ছাকৃতভাবে করছি অবলা। তুমি ভাবো হঠাৎ করে যদি আমার কিছু একটা ঘটে যায়। কি বলছো তুমি? আহা, মৃত্যুর বয়স কেউ দাগ দিয়ে রাখেনি, হতে তো পারে। তখন তখন আইন ছেড়ে দেবে। তখন পুরনো দলিল অনুযায়ী গোটা সম্পত্তিটা সমান ভাগে ভাগ করা হবে এবং তাতে দৈপায়ন আমার সম্পত্তির অংশ পেয়ে যাবে, যেটা আমি হতে দিতে চাই না। আমি কিছুতেই হতে দিতে চাই না। আমি মরে যাওয়ার আগে যদি সম্পত্তি বদলে দিয়ে যেতে না পারি, অর্থাৎ দলিল যদি বদল করে দিয়ে যেতে না পারি, তাহলে সম্পত্তির অংশ থেকে আমি কিছুতেই ওই দৈপায়নকে বঞ্চিত করতে পারবো না। এটা কি বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি একটু শান্ত হও, একটু শান্ত হও তুমি। কি শান্ত হব? কাকে শান্ত হতে বলছো? না 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 না, আমি আমার কষ্টার্জিত সম্পত্তির কানাকড়ি অংশ ওই দৈপায়নকে ভোগ করতে দেব না। হ্যাঁ, সেজ বৌমা আমাদের বাড়ির লক্ষ্মী। সেজ বৌমাকে আমরা বিয়ে দিয়ে নিয়ে এসেছি, তার কোলের সন্তান আমাদের উত্তরাধিকারী। তার জন্য আমি সম্পত্তির অংশ লিখে দেবো। এমনকি যদি প্রমাণ হয় এই অনামিকার সন্তান দৈপায়নের, তাহলে ইচ্ছে হোক অনিচ্ছে হোক তাকেও কিছু অংশ আমি লিখে দেব। কিন্তু কোনোভাবে দৈপায়নকে আমি আমার সম্পত্তি ছুঁতে দেব না। দলিল বের করো বলে আমি উকিল বাবুর কাছে যাব। দলিল তুমি বের করো বলে বলছি। আচ্ছা ঠিক, শোনো আমার কথা শোনো। বর্ষা, বলছি যে এখানে তো অল্প ফল, বাকি ফলগুলো কোথায়? ওগুলো তো কাটতে হবে। বাকি ফলগুলো আমি কেটে আলাদা করে রেখে দিয়েছি। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি করে নি, মা এসে গেলে আবার। বলছি এই তো আমি এসে গেছি, তুমি আমায় দাও না, আমি ফলগুলো কেটে দিই। এই দিদি ভাই, তোকে নিচু হয়ে কোনো কাজ করতে হবে না। তাহলে আমি কি করব? শুধু বসে বসে অঞ্জলি দেব? হ্যাঁ, তোকে আর কিচ্ছু করতে হবে না। ঠিক আছে, আমি বরং তাহলে বাচ্চাটাকে গিয়ে একবার দেখে আসি। এই বাচ্চাটার কাছে যাবি কেন? ওখানে তোর মা আছে। বলছি অপু, একবার শোন না, এদিকে আয়। আয় কি হয়েছে? আয় না, এদিকে আয়। বলছি ওই ওই মহিলা, মানে অনামিকার কথা বলছি আমি। ওর না বাচ্চাটার প্রতি কোনো মায়া দয়া নেই রে। হ্যাঁ, এতটুকু যত্ন করে না বাচ্চাটাকে। মানে? হ্যাঁ, আমি লুকিয়ে লুকিয়ে সবটা দেখেছি। এই দিদি ভাই, তুই আড়ি পাচ্ছিস? আরে আমি আড়িটারি পাতিনি, আমি ওই ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় দেখেছি, জানিস তো, বাচ্চাটা খুব কাঁদছিল, কিন্তু ওর মা ঘরে থেকে অন্যদিকে মুখ করে বসেছিল। আরে বাবা, বাচ্চাটা কাঁদছে, তাকে তো ভোলাতে হবে, শান্ত করতে হবে নাকি? আমার বাচ্চাটাকে দেখে এত মায়া হচ্ছিল না, মনে হচ্ছিল ছুটতে গিয়ে বাচ্চাটাকে কোলে তুলে নি, কিন্তু ওর মা ঘরে ছিল বলে আমি যেতে পারিনি। আচ্ছা তুই বল, এ কেমন ধরনের মা? হ্যাঁ, বাচ্চাটাকে শান্ত করতে হবে, সামলাতে হবে তো। কি তা নয়, তা না করে শুধুমাত্র 2-4 বার থাবড়ালো, থাবড়ে ঘুম পাড়ালো কি পাড়ালো না, ব্যাস হয়ে গেল। এ বাবা, পুজোর সব জোগাড় হয়ে গেছে? আসুন আপনি। আমার জন্য কিছু থাকলে বলো না, আমিও জোগাড় করে দিই। বাচ্চাটা যদি কাঁদে? না না, ও এখন কাঁদবে না, ও তো ঘুমোচ্ছে। আসলে ছোট বাচ্চা তো বেশিরভাগ সময় ঘুমোয়। না না, এই তো দেখুন না, আমাদের পুজোর জোগাড় আমরা সবাই মিলে মোটামুটি করেই নিয়েছি। হ্যাঁ, ছোট বৌদি আর আমি মিলে সব জোগাড় করে ফেলেছি, আর বড় বৌদি ভোগটা রান্না করছে। আপনি বরং এক কাজ করুন, আপনি এখন আপনার ছেলের কাছে যান বরং। এই আমি এসে গেছি এসে গেছি। এই দেখো তো আমাকে কিরকম দেখতে লাগছে। দারুণ লাগছে মেজো বৌদি। এটা কিন্তু নতুন শাড়ি। এই অনামিকা, বলো না আমাকে কিরকম দেখতে লাগছে। মিষ্টি। এই অপু, এখনো তো পুজো শুরু হলো না, কখন পুজো হবে বলো তো? আমি কিন্তু আবার বেশিক্ষণ উপোস করে থাকতে পারি না। এই অনামিকা, তুমি উপোস করেছো? হ্যাঁ। বাবা, খুব ভালো করেছো। উপোস করেছেন মানে?
আপনার বাচ্চা তো এখন অনেক ছোট, বাচ্চাটা তো এখনো মায়ের দুধ খায়। এই সময় মায়েদের উপোস করা একদম ঠিক নয়। হ্যাঁ দিদিভাই কিন্তু ঠিকই বলছে। আপনি বরং এক কাজ করুন, আপনি এখন আপনার ছেলের কাছে যান। ও যদি ঘুম থেকে উঠে যায় তাহলে তো কাঁদবে। আপনি ওকে সকালে খাইয়ে দিয়েছেন তো? না তো, ও তো সকাল থেকে আজ কাঁদেইনি। ও কাঁদলেই আমি ওকে যত্ন করে খাইয়ে দিই। এ আবার কি কথা? বাচ্চা কাঁদলে খাওয়াবেন, নইলে খাওয়াবেন না? দিদিভাই শোন না, বলছি যে উনি তো মা, রিকুর মা, উনি ভালো বুঝবেন। শুনুন না, আপনি বরং এখন আপনার ছেলের কাছেই যান। আমি তোর মা, আমি তো বুঝবই। আমি যাই ছেলের কাছে। হ্যাঁ, শোন না অপু, আমিও বরং গিয়ে একবার বাচ্চাটাকে দেখে আসি, বুঝলি? না না দিদিভাই, তোকে এখন যেতে হবে না, উনি তো গেলেন। তুই আয়, তুই আয়, বাকি জোগাড়গুলো দেখবি। আয় আয়। বৌমা, এসো 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 এসো, সাবধানে সাবধানে। এই খিচুড়ি ভোগটা ওখানে রাখো, ওইখানে। হ্যাঁ, ধর 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 বর্ষা। হ্যাঁ, আর দেখে নাও না সব জোগাড় যন্ত্র ঠিক আছে কিনা, ফলমূলগুলো, ধূপ ধুনো, হ্যাঁ, প্রদীপের তেল আছে কিনা, ধুনো আছে তো রে, সব একটু দেখে নাও। হ্যাঁ, এই তো পুজোর জোগাড় সব হয়ে গেছে, এবার পুজো শুরু হলেই হলো। কিন্তু পুরুত মশাই কোথায় মা? মেজো ঠাকুরপো তো পুরুত মশাই ডাকতে গেছে। ও বড় বৌমা, যাও গিয়ে পায়েসটা নিয়ে এসো, যাও যাও যাও। হ্যাঁ মা, এক্ষুনি যাচ্ছি। আরে সরস্বতী পুজোর দিন পুরুত ডেকে আনা তোমার মেজ খোকার অন্তত কম মনে হয়। হ্যাঁ, আমি ফোনে সব খবর পেয়েছি। করে দাঁড়িয়ে থেকেও পুরুত ধরতে পারেনি। পুরুত শুরুত করে দত্তদের বাড়িতে ঢুকে গেছে। এখন খবর পেলাম যে দত্তদের বাড়ি পুজো করে নস্করদের বাড়ি পুজো সেরে তবে বাড়িতে ফিরবে। এ বর্ষা, তাহলে কি হবে গো? আমার তো ভীষণ খিদে পেয়েছে। মেজো বৌদি একটু সবুজ হও না, পুজোটা তো হতে দাও। সে কি গো? হ্যাঁ, পুরুত মশাইকে আগে তো আমরা বলেছিলাম। আরে বাবা, আমরা বলেছিলাম পুজোর দিনে, এইসব সরস্বতী পুজো, লক্ষ্মী পুজোর দিনে পুরুতরা আর ও সমস্ত কথা মনে রাখতে পারে না, সবাই কি কথা দিয়ে বসে থাকে। আর তাছাড়া এইসব দিনে বাঙালিরা সব অপহরণকারীতে পরিণত হয়। হ্যাঁ, মাঝপথ থেকে পুরুত অপহরণ করে, খালি পুরুত অপহরণ করে। যাও না গিয়ে একটু দেখো না পুরুত মশাই কত দূর, মেজো খোকা কি করছে, যাও না। চুর বাবা, আচ্ছা দেখছি। এই তো এসে গেছি একদম পুরুত নিয়ে এসেছি। আমার নাম কি বাবা মনে আছে তো? সমর্পণ মুখার্জি। পুরুত মশাইকে একদম ছো মেরে নিয়ে এসেছি দত্তদের বাড়ি থেকে। কিন্তু আমি যে অর্ধেক পুজো করে এলাম দত্তদের বাড়ি। আর ঠিক আছে, বাকি পুজো আবার পরে গিয়ে করবেন। কি বলুন তো, আমি একজন বড় নাট্যকার, কিন্তু আমার আর আমার পুচু সোনার একটাই দুর্বলতা, আমরা না খিদে সহ্য করতে পারি না। কিন্তু যেহেতু নাটক করি, ওই বললাম না আপনাকে, তাই সরস্বতী পুজোর অঞ্জলি না দিয়ে খেতেও পাচ্ছি না। তাই নিন তাড়াতাড়ি অঞ্জলি ব্যবস্থা। বাবা একটু কথা স্রোতটা বন্ধ কর, ওকে যেতে দে। যান। বর্ষা, শাকটা দাও না আমাকে। হ্যাঁ রে, সবাই তো এসে গেছে, দীপু কোথায়? হ্যালো, দীপমান মুখার্জি কি আছেন? ওনার সাথে একটু দরকার ছিল। ওনার মোবাইলে ফোন করে যাচ্ছি, শুধু রিংই হয়ে যাচ্ছে। তা বাধ্য হয়ে আমি এই ল্যান্ড ফোনে ফোন করলাম। আমি ওনার স্ত্রী বলছি। আপনি কে বলছেন? আমি লোকাল থানা থেকে অফিসার বলছি। ওই দীপমান মুখার্জির ফোনে যে প্রাইভেট নাম্বার থেকে ফোন আসছে,
সেই ব্যাপারে একটু কথা বলতে চাই। না না, ওটা দীপ্যমান মুখার্জির ফোনে নয়, আমাদের দোকানের এক কর্মচারী বিল্টু, ওর ফোনে প্রাইভেট নাম্বার থেকে ফোন আসছে। না না, ওটা দীপ্যমান মুখার্জির ফোন নাম্বার, যেটাতে ওই যে জিপি, অডিও, মেসেজ, ওই কবিতা সব আসছিল, কলও তো এসছে। ওই প্রাইভেট নাম্বারের ব্যাপারেই কথা বলতে চাইছি। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি ব্যাপারে কথা বলতে চাইছি। আপনি তো ওনার স্ত্রী। ওই যে একজন মহিলা ওনাকে ফোন করছিল। মহিলা? হ্যাঁ, সেই নাম্বারটা কিন্তু এখনো ট্রেস করা যায়নি। সেটাই ওনাকে জানাবো বলেই আমি ফোন করলাম। কি? হ্যাঁ, আমরা সাইবার ডিপার্টমেন্টের সাথে কনসাল্ট করেছি, কিন্তু এখনো কিছুই জানা যায়নি। বিল্টুর ফোনে না কিছুদিন হলো একটা প্রাইভেট নাম্বার থেকে ফোন আসছে, নোংরা নোংরা মেসেজ আসছে। তো তাই আমাকে বললো যে দাদা দেখো না যদি কিছু করা যায়, নাম্বারটা জানা যায়। তাই আমি অতনুকে ফোন করছিলাম যদি জানতে পারি আর কি। তুমি যা করছো, যা করবে বলছো, সবটা বিল্টুর জন্য? না রে বাবা, হ্যাঁ হ্যাঁ রে বাবা, হ্যাঁ হ্যাঁ। দীপমান বাবুকে একটু বলে দেবেন প্লিজ। হ্যাঁ, তার মানে তুমি আমায় মিথ্যে বললে, আমার কাছে লুকিয়ে গেলে? কেন লুকোলে আমার কাছে? কেন আমায় বললে না যে তোমায় একজন মহিলা ফোন করছিল? কেন দীপু, কেন বললে না? শোনো মা, কার ফোন এসেছিল রে? কিছু না মা, কোনো দরকারি ফোন নয়। দেখ না দীপুটাকে কখন থেকে খুঁজি, অঞ্জলি দেবার সময় এগুলো যা না, ডেকে নিয়ে ওকে, দেরি হয়ে যাচ্ছে তো। এই তো মা, আমি যাচ্ছি। যা। এ বাবা, পুলিশ স্টেশন থেকে এতবার ফোন করেছিল আমি খেয়ালই করিনি। না না, একটা ফোন করে দেখি পুলিশ অফিসার কি বলতে চায়। থানায় আর ফোন করতে হবে না তোমাকে। অফিসার কি বলেছেন সেটা আমি তোমায় বলে দিচ্ছি। মানে? এত বড় মিথ্যে কথাটা বললে আমায়, এত বড় একটা কথা লুকিয়ে গেলে। আমরা তো কোনোদিনও একে অপরের থেকে কিচ্ছু লুকোয়নি দীপু। কেন করলে তাহলে এটা আজকে? কেন লুকিয়ে গেলে? একজন মহিলা প্রাইভেট নাম্বার থেকে বারবার তোমাকে কবিতা পাঠাচ্ছে, ফোন করছে, SMS করছে, হাসি পাঠাচ্ছে, গলা শোনাচ্ছে। কই, আমায় তো একবারও বলনি, বলার প্রয়োজন বোধটুকু করলে না। কেন কেন দীপু, কেন কেন বললে না? আমার কথাটা তুমি শোনো, বলো, আমার কেন কথাটা লুকিয়ে শোনো গেলে অপু। সবটা? আমি লুকাতে চাইনি অপু, আমি লুকাতে চাইনি, সত্যি বলছি। আই এম সরি, আমি লুকাতে চাইনি। আমি শুধু ভেবেছিলাম তোমার টেনশন হবে, তুমি এত টেনশন নিয়ে রাখো অলরেডি, তার উপর যদি আরো টেনশন নেই অপু। আমি চাইনি তোমার টেনশন হোক নতুন করে কোনো। আমার কথাটা একটু শোনো তুমি। আমি কিছু শুনতে চাই না, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। তুমি বলনি, কিন্তু আমি তো সবটা জেনে গেলাম। এই বিষয়ে নতুন করে আমি তোমার থেকে আর কিচ্ছু শুনতে চাই না, কিচ্ছু না। অপু অপু শোনো, আমার কথাটা শোনো, একটু বোঝার চেষ্টা করো। আমি বুঝতেই চাই না কিছু। দীপু, আমি তো কোনোদিনও তোমার থেকে কিছু লুকোইনি, তাহলে তুমি কেন লুকিয়ে গেলে? অপু অপু, আমি চাইনি তোমাকে টেনশন দিতে, আমি চাইনি তোমাকে নতুন করে কোনো রকম টেনশন দিতে, সেই জন্য আমি বলিনি তোমাকে অপু। আই এম সরি। সেই তো আমি জেনেই গেলাম দীপু। প্লিজ রাগ করো না অপু, প্লিজ। রাগ নয় দীপু, আমি সরি অপু, আই এম সরি। আমি বুঝতে পেরেছি তোমার অভিমান হয়েছে, তাই তো? আই এম সরি অপু, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। আর কোনো
কোনোদিনও আমার থেকে কিছু লুকোবে না তো তুমি? না, আর কোনো দিনও আমি তোমার কাছে কিচ্ছু লুকাবো না অপু, কিচ্ছু না। এই তোরা তো সকাল সকাল আমি এটা কি দেখে ফেললাম? এই ছোটদা ভাই, তুই কি রে? আমরা বাড়ি শুদ্ধ লোক না খেয়ে আছি, উপোস করে আছি, এখন অব্দি পুজো হয়নি, আর তোরা দুজন এখানে রোম্যান্স করছিস। না খেয়ে আছিস না, উপোস করে আছিস? একটা কাজ কর তাহলে, একটু কানমলা খেয়ে নে। হ্যাঁ, কানমলা খা। কি হয়েছে? কি কি অপু, আমি বলছিলাম কি, তোমার মনে আছে ভাবি, আমরা ছোটবেলা সরস্বতী পুজোর সময় কি সুন্দর অঞ্জলি দিতাম, আর প্রতিবার অঞ্জলি দেবার সময় আমি তোমার হাতটা ধরে নিতাম, আমি তোমার হাতে লাল পলাশ ফুল দিতাম, কিন্তু তুমি আমার হাতটা ছাড়িয়ে দিতে। কি অদ্ভুত ছিলে তুমি! তুমি যতই আমার হাত ছাড়িয়ে দাও, আমার চাওয়া, আমার পাওয়া, আমার রাগ, অভিমান সবকিছুকে প্রশ্রয় দিয়েছ তুমি। কখনো তো আমায় এড়িয়ে চলে যাওনি ভাবি। কত রাগ দেখাতে তুমি আমাকে, আর তাই তো আমি তোমায় বারবার রাগিয়ে দিতাম, কিন্তু তুমি রেগে গিয়ে বলতে আমি তোমার থেকে অনেক দূরে চলে যাব, আর তুমি বলতে আমি যখন তোমার থেকে অনেক দূরে চলে যাব তখন দেখব তোমার এই পাগলামিগুলো কে সামলায়। না না, আমি আমি ভুল করেছিলাম, আমি অনেক রাগ করেছিলাম, অভিমান করেছিলাম, আর সেই এক মুহূর্তের অভিমানের মাসুল আমি আজও দিচ্ছি, আজও দিচ্ছি। তাই তো তুমি আমার থেকে এত দূরে সরে গেছো। আমি আমার ভালোবাসার মানুষ, আমার সব থেকে কাছের মানুষকে হারিয়ে ফেলেছি। আমার বাবি আমার থেকে অনেক দূরে চলে গেছে। আমার বাবি এখন হালি শহরের এক অনেক বড় গুণী মানুষ। সরস্বত্যই নম নিত্যম ভদ্রকাল্যই নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এবচ এষ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম সরস্বত্যই নম। আমার ভাবির তো বিয়েও হয়েছে, আমার ভাবির জীবনে তো এখন অন্য মানুষ। সে হয়তো ভাবিকে বোঝে। এতগুলো বছর তো কেটে গেছে, কই আমাকে তো কেউ বুঝতে পারলো না। হ্যাঁ, আমার কখন মন খারাপ হয়, আমার কখন রাগ হয়, কখন অভিমান হয়, কখন খিদে পায়, কখন ঘুম পায়, কেউ তো বুঝলো না, কেউ না। শুধুমাত্র
বাবি বুঝতো। বাবি, তুমি তাহলে আমাকে কেন ছেড়ে চলে গেলে বলো তো? হ্যাঁ, কেন ছেড়ে চলে গেলে? হ্যাঁ, তুমি তোমার সানিকে ভুলে যেতে পারলে, কিন্তু কি করে পারলে বাবি? কি করে পারলে বলো তো? হ্যাঁ, কি করে পারলে? আমায় ভুলে যেতে পারে না, আমি তোমায় ভুলতে দেব না। না না, আমি শুধু শুধু রাগ করছি। আমি আর রাগ করব না। আমরা তো এখন বড় হয়ে গেছি। আমরা এখন দুজন দুজনকে শুধু ভালোবাসবো, শুধু ভালোবাসবো। আমরা দুজন দুজনকে আর ছেড়ে যাব না, আর ছেড়ে যাব না। কিন্তু দিদিমণি, এখন তো তার আর তোমার জীবন দুটো একদম আলাদা হয়ে গেছে। দুজনের দুটো জীবন অন্য পথে চলে গেছে। তুমি আর ছোটবেলার কথা আঁকড়ে বসে থেকো না মা, তুমি তোমার বাবার কথা শোনো। না না, কিচ্ছু পাল্টায়নি, কিচ্ছু পাল্টায়নি, সব কিছু আগের মতো আছে। আমি হালি শহরে যাব, আমি গিয়ে সব কিছু ঠিক করে দেবো, সব ঠিক করে দেবো। আমি তোর সেই পাগলি। এরপর থেকে বাবি ওর এই পাগলিকে সামলে রাখবে। বাবির তো এই দুদিন পরেই জন্মদিন, আর ওর বার্থডেতে সব থেকে বড় সারপ্রাইজটাও সানি দেবে। আর সেই সারপ্রাইজ দেখে ওর বউ হাঁ হয়ে যাবে।